মেঘালয় ভ্রমণের আসল সার্থকতা চেরাপুঞ্জি ভ্রমণে, যেখানে বছরের ৬টি ঋতু জুড়ে শুধুই বর্ষা। তাই আনাচে কানাচে রয়েছে হাজারো ঝর্ণা, সঙ্গে রোমাঞ্চকর গুহা যেখানে বাস করতেন আদিম মানুষ। তবে এবারে চেরাপুঞ্জি ভ্রমণ একদমই গতানুগতিক ধারায় ছিল না। ড্রাইভারের সাজেশনে খোঁজ মিলল চেরাপুঞ্জির সবথেকে সুন্দর ঝর্ণার, যা বেশিরভাগ পর্যটকরাই তাদের বাকেট লিস্টে রাখেন না। তার একটা কারণ হতে পারে এই ঝর্ণার ব্যাপারে তথ্য না জানা, অথবা যেহেতু এই ঝর্ণার রাস্তায় ধস নামার সম্ভাবনা থাকে, তাই ড্রাইভাররাও এখানে আসতে চান না। আমরা মাইলস আনলকড চ্যানেল আপনাদের নিয়ে যাব চেরাপুঞ্জির সবথেকে ভয়ঙ্কর সুন্দর সেই ঝর্ণার কাছে। পথেই পড়বে চেরাপুঞ্জির অন্যান্য সব সাইট সিইং। আগের দুদিনে আমরা শিলং ভ্রমণ সম্পূর্ণ করে আজ সকাল সকাল শিলং থেকে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। প্রায় ৩০ কিলোমিটার রাস্তা যাওয়ার পর গাড়ি থামল মডক ভিউ পয়েন্টের কাছে। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য চার্জ লাগবে ২০ টাকা। আজ আকাশ খুবই মেঘলা, চারিদিক কুয়াশায় মোড়া, তাই ভিউ পয়েন্ট থেকেও দূরের ভ্যালি দেখার কোনো চান্স নেই। তাই মডক ভিউ পয়েন্টে আজ না গিয়ে যেদিন চেরাপুঞ্জি থেকে ডকি যাব সেদিন দেখে নেব। এখানে গাড়ি থামালাম ব্রেকফাস্টের জন্য। পার্কিংয়ের পাশেই একটা ক্যাফেতে গিয়ে নুডলস আর ছোলা বাটোরা অর্ডার করলাম। গাড়ি আবার স্টার্ট দিল আমাদের বহু কাঙ্ক্ষিত চেরাপুঞ্জির সবচেয়ে সুন্দর সেই ঝর্ণার দিকে। তার জন্য যেতে হবে আরও ৪০ কিলোমিটার রাস্তা। রাস্তায় ১-২ হাত ছাড়া ছাড়াই একটা করে ঝর্ণা। আমাদের ওখানে এরকম ছোটোখাটো একটা ঝর্ণা পেলেই তাকে কেন্দ্র করে একটা বড় পিকনিক স্পট বানিয়ে ফেলি। আবার ২১ কিলোমিটার রাস্তা আসার পর এলাম আমাদের আজকের প্রথম সাইট সিইং আরওয়া কেভের কাছে। পার্কিং জোনের অনেকটা আগেই পার্কিংয়ের কাউন্টার। পার্কিং চার্জ গাড়ি প্রতি ৩০ টাকা। কাউন্টার থেকে পার্কিংয়ের টিকিট নিয়ে কিছুটা কাঁচা রাস্তা ধরে গাড়ি করেই এগিয়ে গেলাম পার্কিং জোন অবধি। কেভের টিকিট কাউন্টারে পৌঁছানোর আগেই রাস্তার দুপাশে মাঝে মাঝেই পূর্বের ধস নামার চিহ্ন এখনও বর্তমান। এক জায়গায় তো ধস নেমে রাস্তাটাই ভেঙে গেছে, সেখানে আবার ব্রিজ বানিয়ে রাস্তা কানেক্ট করা হয়েছে। গাড়ি থেকে নেমে গুহার মুখ অবধি যাওয়ার জন্য মোটামুটি ৫০০ মিটার রাস্তা হেঁটেই যেতে হবে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কেভের টিকিট কাউন্টার। কেভে এন্ট্রির জন্য টিকিট মূল্য ৫০ টাকা পার পার্সন। মেঘালয়ের বেশিরভাগ জায়গাগুলোতেই এন্ট্রি ফিস একটু বেশি। টিকিট কেটে আবার হাঁটা দিলাম গুহার মুখের দিকে। মাঝে মাঝে আগাছার মতো নামহীন কত ছোট ছোট ঝর্ণা বয়ে চলেছে। কোনোটা দেখা যাচ্ছে, কোনোটার বা শুধু জলের কলকল শব্দই শোনা যাচ্ছে। গুহার মুখের সামনে একটা সমতল জায়গা রয়েছে, যেখান থেকে নিচে একটা সুন্দর ঝর্ণা দেখা যায়। তবে ওই যে মেঘের জন্য এখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু জলের কলকল শব্দই পাওয়া যাচ্ছে। এই জায়গাটাতে একটা দোলনাও রয়েছে। আরওয়া কেভের অন্যতম আকর্ষণ হলো এই গুহার ভেতর লক্ষ লক্ষ বছরের প্রাচীন বিভিন্ন প্রাণীজ এবং উদ্ভিজ্জ জীবাশ্ম দেখা যায়। সেগুলোর বর্ণনা গুহার মুখের সামনে বোর্ডের মধ্যে বিস্তারিত লেখা আছে। এবার আমরা গুহার মধ্যে প্রবেশ করব। এমনিতে গুহার মধ্যে ইলেকট্রিসিটি আছে, তবে আজ কোনো গোলযোগ বা যান্ত্রিক ত্রুটির জন্য কোনো লাইট নেই। ভেতরটা পুরো অন্ধকার, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই সামনের দিকে এগোলাম। সকাল ৯:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এই গুহার প্রবেশ খোলা থাকে। নিচে কোনো কোনো জায়গায় ঝর্ণার জল বয়ে যাচ্ছে, সুযোগ পেয়ে পাটা একটু ভিজিয়ে নিলাম। দীর্ঘ এই গুহাটির মোটামুটি ৩০০ মিটার পর্যন্তই যাওয়া যায়। তারপর আবার ওই পথ ধরেই বাইরে বেরিয়ে এলাম। আরওয়া কেভ থেকে ৯ কিলোমিটার দূরে রয়েছে আমাদের পরের গন্তব্য সেভেন সিস্টার্স ওয়াটারফল। মসমাই গ্রামে অবস্থিত এই ঝর্ণাটি ভারতের চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাত। চারিদিকটা সবুজ আর মধ্যখানে পাহাড়ের গা বেয়ে ৭টি ঝর্ণার জলধারা ঝরে পড়ার দৃশ্য যে কোনো মানুষকেই মন্ত্রমুগ্ধ করে তুলবে। ঝর্ণাটির মোহময়ী সৌন্দর্য উপভোগ করার জন্য একটি ভিউ পয়েন্ট রয়েছে। এর কোনো এন্ট্রি ফিস নেই। এখানে ৭টি ঝর্ণা উত্তর পূর্ব ভারতের ৭টি রাজ্যের প্রতীকী। আজ যেহেতু চারিদিক কুয়াশায় ভর্তি, তাই ভিউ পয়েন্ট থেকে দূরের ৭টি জলপ্রপাতকে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। তবে আকাশ পরিষ্কার থাকলে দৃশ্যটা হয় এরকম, যা দেখলে চোখ সরাতে ইচ্ছে করবে না। সেভেন সিস্টার্স ভিউ পয়েন্টের উল্টো দিকে আরেকটা সুন্দর ঝর্ণা আছে। ছোট্ট ঝর্ণাটি নিচে নেমে গেলেই ঝর্ণাটিকে একদম কাছ থেকে দেখা যাবে। তবে এখানে বেশ সাবধানে চলাফেরা করবেন, স্লিপ কেটে পড়ে যেতে পারেন নইলে। এত কাছে ঝর্ণা পেয়ে সুন্দর সুন্দর ফটো আর ভিডিও তুলতে লাগলাম। চেরাপুঞ্জির আসল নাম কিন্তু সহরা। ব্রিটিশরা এটাকে চেরা উচ্চারণ করত।
এবং সেখান থেকেই এই চেরাপুঞ্জি নামের উদ্ভব হয়। সেভেন সিস্টার্স ওয়াটারফল থেকে আবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী সাইট সিইংয়ের জন্য। 5 কিলোমিটার রাস্তা যাওয়ার পরেই পৌঁছালাম চুনাপাথর নির্মিত মশমাই কেবের কাছে। মশমাই কেবের জন্য এন্ট্রি ফিস জনপ্রতি 30 টাকা এবং পার্কিংয়ের জন্য গাড়ি পিছু 30 টাকা। পার্কিংয়ের কাছে কতগুলো খাবার দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে লাঞ্চটা সেরে নিতে পারেন। এতক্ষণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা প্রায় থেমে গেছে। চেরাপুঞ্জি জায়গাটাই তো এরকম, মেঘ বৃষ্টির খেলা। গাড়ি থেকে নেমে গুহার মুখ অবধি পৌঁছানোর রাস্তাটায় সিঁড়ি তৈরি করা আছে এবং রেলিং দিয়েও বাঁধানো। হাঁটতে হাঁটতে কত রকমের কীটপতঙ্গের ধ্বনি আর পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পেলাম। গুহার ভেতরে ইলেকট্রিসিটি রয়েছে। মেঘালয়ের অন্যান্য গুহার মতো এটিও স্ট্যালেগমাইট এবং স্ট্যালেকটাইট সমৃদ্ধ গুহা। গুহার মধ্যে যত এগোচ্ছি মনে হচ্ছে যেন সভ্য সমাজ ছেড়ে আমরাও আদিম সময়ে পৌঁছে গেছি। কখনো পথ এত সরু যে হাতে পায়ে চলে সেই জায়গাটি পেরোতে হচ্ছে। রাস্তায় আবার জলও বয়ে যাচ্ছে, পাশেই কোথাও কোনো ফাঁক ফোকর দিয়ে ঝর্ণার জল আসছে। সব মিলিয়ে 150 মিটার দীর্ঘ গুহার সফরটি ভালোই রোমাঞ্চকর। তাই মেঘালয় এলে অবশ্যই আসবেন চুনাপাথর দিয়ে তৈরি এই গুহাটিতে। কখনো বসে, কখনো ঝুঁকে, কখনো বা দাঁড়িয়ে গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গেলাম। ভেতরে জলের মধ্যে জুতো যাতে ভিজে না যায় তার জন্য এক্সট্রা প্লাস্টিকের জুতো নিয়ে যেতে পারেন। তবে এক্সট্রা জুতো না থাকলে জুতো হাতে নিয়ে খালি পায়ে হাঁটাটা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না, কারণ জলের মধ্যে জোঁক থাকতে পারে। মশমাই কেবের মেন গুহাটির পাশে রয়েছে আরেকটি গুহা, কিন্তু এখন এর এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার পার্সোনালি আরওয়া কেবের থেকে মশমাই কেবটিই বেশি ভালো লেগেছে। এখানে একটা অদ্ভুত গা ছমছমে ব্যাপার রয়েছে। মনের উদ্বেগ আরও বাড়তে লাগলো, কারণ আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের স্বপ্নের সেই জায়গার কাছে। তার প্রায় 8 কিলোমিটার আগেই রয়েছে থাংখারাং পার্ক। এখানে রয়েছে একটি গ্রিন হাউস, যার মধ্যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে। এছাড়াও বাচ্চাদের খেলার ব্যবস্থাও রয়েছে। তবে এই পার্কটি বুধবার বন্ধ থাকে, আমাদের সেটি জানা ছিল না, তাই সামনে এসেও গেট থেকেই ঘুরে যেতে হলো। থাংখারাং পার্ক থেকে 1.5 কিলোমিটার এগিয়ে আমরা এলাম আরেকটা সুন্দর জায়গায়, খোরামা বা মটরফ রক। এর জন্য মেন রাস্তা থেকে কিছুটা ভেতরে যেতে হবে। এখানে গাড়ি পার্কিংয়ের চার্জ 50 টাকা এবং আলাদা কোনো এন্ট্রি ফিজ নেই। এখানে কোন শেপের একটি বড় দৈত্যাকার পাথর রয়েছে। এই পাথরটিকে ঘিরে কিছু গল্প কথাও প্রচলিত আছে খাসি উপজাতিদের মধ্যে। এদিক ওদিক থেকে নিচে ঝর্ণার জল বয়ে চলেছে। এখানে ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশের কিছু অংশ, বিশেষত সিলেট শহরটিকে দেখা যায়। মেঘেদের আনাগোনা কি সুন্দর স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে এপ্রিল মে মাসে এলে সৌন্দর্যটা অন্যরকম থাকে। তখন ঝকঝকে ওয়েদার থাকলেও মেঘেদের আনাগোনা এত ভালো করে দেখা যায় না। দুটি বড় পাথরের মাঝখান দিয়ে ঝর্ণার জল বয়ে চলার দৃশ্য যে কোনো নৈসর্গিক সৌন্দর্যের তুলনায় কম নয়। এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না ঠিকই, কিন্তু যখনই আমাদের পরবর্তী ডেস্টিনেশনের কথা ভাবলাম তখনই এক্সাইটমেন্টটা বেড়ে গেল। এতক্ষণ ধরে যে লক্ষ্যের দিকে এগোচ্ছিলাম এখন সেই লক্ষ্যের কাছাকাছি। আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের মূল আকর্ষণই ছিল এটি। তবে অনেক পর্যটকরাই তাদের আইটিনারিতে এই জায়গাটি রাখেন না। তার একটা কারণ হলো অনেকেই এই সুন্দর ঝর্ণাটির ব্যাপারে তেমন অবগত নয়। আরেকটা কারণ হলো এই রাস্তাটিতে প্রায়শই ধস নামে, তাই ড্রাইভাররাও অনেক সময় এই রাস্তায় আসতে চান না এবং এই জায়গাটির ব্যাপারে বলেনও না। এই জন্য এর সামনাসামনি তেমন দোকানদানিও নেই। প্রপার চেরাপুঞ্জি থেকে এর দূরত্ব প্রায় 12 কিলোমিটার। দূর থেকে ঝর্ণাটাকে দেখতে পেয়ে সবাই যেন বাকরুদ্ধ হয়ে গেছিল। ভারতের 7th হাইয়েস্ট এই ওয়াটারফলটি হলো কাইরেম ওয়াটারফল, যা প্রায় 1000 ফিট উচ্চতা থেকে নিচে পড়ছে। থাঙ্গারাম পার্কের ভেতর থেকেও কাইরেম ফলটি দেখা যায়। ভিডিওতে যা দেখা যাচ্ছে আসলেই এর সৌন্দর্য 1000 গুণ বেশি। পুরো মেঘালয় রাজ্যে যত সব ওয়াটারফল রয়েছে তার মধ্যে আমার দৃষ্টিতে সবথেকে সুন্দর জলপ্রপাত এটি। সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নামা যায়। আপনারা যারা মেঘালয় ট্যুর প্ল্যান করছেন আমি বলবো অবশ্যই এই ওয়াটারফলটি আইটিনারিতে রাখবেন, না হলে একটা অপূর্ব সুন্দর ঝর্ণা অদেখায় রয়ে যাবে। কাইরেম ওয়াটারফলস দেখার পর আমরা চেরাপুঞ্জির দিকে ব্যাক করার সময় রাস্তার ধারেই পেলাম বাংলাদেশ ভিউ পয়েন্ট। মেঘালয়ের বিভিন্ন জায়গা থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখা যায়, কারণ মেঘালয়ের একদম পাশেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ।
এই ভিউ পয়েন্টে আলাদা করে পয়েন্টেড করা হয়েছে, কারণ আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে প্রতিবেশী দেশটিকে স্পষ্টভাবে দেখা যায়। চেরাপুঞ্জির দিকে ফিরতে ফিরতে এলাম আজকের লাস্ট সাইট সিইং ইকো পার্কে। পার্কের এন্ট্রি ফিস বড়দের জন্য 20 টাকা পার হেড এবং বাচ্চাদের জন্য 10 টাকা পার হেড। পার্কিং চার্জ গাড়ি প্রতি 50 টাকা। পার্কিং জোনের কাছে খাবার দোকানও রয়েছে। বিকেল গড়িয়ে এখন প্রায় সন্ধ্যের মুখে। দেখা যাক এখান থেকে সানসেটটা দেখতে কেমন লাগে। সঙ্গে বাচ্চা থাকলে অবশ্যই এই জায়গাটাই আসবেন, কারণ এখানে ঝর্ণার সাথে সাথে খেলার দোলনা এবং রাইডসও রয়েছে, তাই বাচ্চারা ভালো মজা পাবে। পার্কের ভেতরটা পুরোটা মেঘে ঢাকা, এতটাই মেঘাচ্ছন্ন যে একটু দূরের জিনিসগুলোও ঠিক দেখা যাচ্ছে না। মেঘের মধ্য দিয়ে হেঁটে বেড়ালাম পুরো পার্কটা। হাতের মুঠোর মধ্যে মেঘ ধরার স্বপ্নও সত্যি হলো। কেমন একটা ভৌতিক ব্যাপার লাগছিল। এখান থেকে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে সেটাই আসলে সেভেন সিস্টার্স ওয়াটারফলের উৎস। এটি নিচে 7 ভাগে ভাগ হয়ে হয়েছে সেভেন সিস্টার্স ওয়াটারফল, যা আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড এবং মিজোরাম এই 7টি বনকে রিপ্রেজেন্ট করছে। আজকের সানসেটটা এখান থেকেই দেখলাম। নিচে একবার করে মেঘ এসে পুরোটাই ঢেকে দিয়ে যাচ্ছে, আবার পরক্ষণেই মেঘ সরে গিয়ে একটা ক্লিয়ার ভিউ হয়ে যাচ্ছে। ইকো পার্কের ভেতরে থাকার জন্য সুন্দর সুন্দর কটেজ রয়েছে। এছাড়াও পার্কের বাইরেই পার্কিং জোনের কাছে কতগুলি হোমস্টে রয়েছে। যেহেতু এটা আমাদের লাস্ট সাইট সিইং ছিল, তাই এখানে অনেকটাই সময় পেয়েছিলাম। এখন ফিরছি আমাদের চেরাপুঞ্জির হোমস্টেতে। আমাদের চেরাপুঞ্জি ভ্রমণটি একদিনের ছিল, আপনারা চাইলে 2 দিনেরও করতে পারেন। সেক্ষেত্রে আরও বিশেষ কিছু জায়গা ঘুরে নিতে পারেন। তার মধ্যে অন্যতম হলো নৌকালিকাই ফলস। চেরাপুঞ্জি বা শহরা পুলিশ স্টেশন থেকে এর দূরত্ব মাত্র 7 কিলোমিটার। প্রায় 1100 ফুট উচ্চতা থেকে নিচে আছড়ে পড়ছে ঝর্ণার জলরাশি। এই জায়গাটি প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে, তবে অপেক্ষা করলে মেঘ সরে যায় এবং ঝর্ণাটিকে সুন্দরভাবে দেখা যায়। এর সঙ্গে দেখে নিতে পারেন ওয়াকাবা ফলস। এই ঝর্ণাটির কাছে যাওয়ার জন্য প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা প্যাডেল যেতে হবে। রাস্তায় সিঁড়ি এবং রেলিং করা আছে। এছাড়াও চেরাপুঞ্জির অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ হলো ডবল ডেকার লিভিং রুট ব্রিজ, যেটি শুধুমাত্র এই জায়গাটিতেই দেখা যায়। এখানে যাওয়ার জন্য অনেকটা রাস্তা ট্রেক করে যেতে হয়। প্রায় 3500টা সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়, তাই বয়স্করা বা যারা শারীরিকভাবে তেমন ফিট নন তারা এড়িয়ে যাবেন। ডকিতেও লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যায়, তবে সেটি সিঙ্গেল রুট ব্রিজ। ডবল ডেকার ব্রিজ থেকে আবার মোটামুটি 35 থেকে 40 মিনিট ট্রেক করে গেলেই দেখতে পাবেন রেনবো ওয়াটারফল। এরকম নাম রাখার কারণ এখানে হালকা বৃষ্টি হলেও এই ঝর্ণাটির সামনে রেনবো দেখতে পাওয়া যায়। চেরাপুঞ্জিতে আমরা ছিলাম এমব্রেস হোমস্টেতে, যেটি শহরা পুলিশ স্টেশন থেকে 500 মিটারের মধ্যেই অবস্থিত। এখানে ডাবল বেডেড রুম এবং 4 বেডেড রুমও অ্যাভেলেবেল আছে। আমরা যেহেতু 2টো ফ্যামিলি ছিলাম, তাই একটা 4 বেডেড রুম নিয়েছিলাম, যার ভাড়া ছিল 2000 টাকা এবং এখানে ডাবল বেডেড রুমের ভাড়া 1500 টাকা। এখানে অনেকগুলোই হোটেল হোমস্টে আছে, তবে এমব্রেস হোমস্টের ভাড়া চেরাপুঞ্জির অন্যান্য হোমস্টের তুলনায় অনেক কম ছিল। অন্যান্য জায়গায় একটি 4 বেডেড রুমের ভাড়া প্রায় 3,500 থেকে 4,000 টাকা এবং ডবল বেডেড রুমের ভাড়া 2000 থেকে 3000 টাকা। আমাদের হোমস্টের পাশাপাশি আরও কতগুলি হোমস্টে রয়েছে, সেগুলির ডিটেলস আমি আপনাদের দিচ্ছি। একটি হলো সালিনা হোমস্টে। এই হোমস্টেটি বেশ ক্লিন এবং অনেকটাই বড়। এর পাশেই রয়েছে মনিকাজ হোমস্টে। এটিও অনেক লাক্সুরিয়াস এবং এর মধ্যে ওপেন ব্যালকনি রয়েছে। এই রাস্তাতেই পড়বে কেএন সানশাইন হোমস্টে। এটি বাকিগুলির তুলনায় ছোট। চেরাপুঞ্জির বেশিরভাগ হোটেলেই রেস্টুরেন্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, তবে আমাদেরটি ছিল না। তার জন্য অবশ্য অসুবিধা কিছুই হয়নি। 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই খাবার দোকান রয়েছে। আমরা ডিনার করার জন্য সেখানেই গেলাম। এখানে গুটি কয়েকই খাবার দোকান রয়েছে। দোকানগুলিতে রুটি, পরোটা, নুডলস, স্যুপ ইত্যাদি সবই আছে। এখানকার রাইসটা খুব একটা ভালো নয়, মানে আমাদের ওখানের মতো না। আমার আগের ভিডিওতেই বলেছি, মেঘালয় চিকেনের থেকে পর্কের আধিক্যই বেশি। পরের দিন সকালে আমরা চেরাপুঞ্জি ছেড়ে বেরিয়ে পড়লাম ডকির জন্য। যাওয়ার আগে ব্রেকফাস্টটা এখান থেকেই সেরে গেলাম। আগের দিন রাত্রে যেখানে ডিনার করেছিলাম তার উল্টো দিকের দোকানটা থেকে আজকের ব্রেকফাস্টটা সারলাম। পুরো মেঘালয় ট্রিপের মধ্যে ডকি নিয়েই পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা থাকে, কারণ ডকির মতো ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার আর কোথাও পাওয়া যায় না।
জল এতটাই স্বচ্ছ যে ডকিতে নদীর জলে বোটিং করার সময় নৌকার ছায়া অবধি জলের মধ্যে দেখা যায়। ডকির ফুল ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল মাইলস আনলকডে। মেঘালয় ভ্রমণের প্রথম পার্টটি তথা শিলংয়ের সম্পূর্ণ ভ্রমণ তথ্য দেখার জন্য উপরের আই বাটনে ক্লিক করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান।